আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকে এই অধ্যায়ের এমসিকিউ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কিছু প্রশ্ন সলভ করব। এই অধ্যায়ের বেসিক ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। আর তোমরা যারা এই অধ্যায়ের বেসিক ক্লাস করতে পারোনি বা করোনি, এখনো তোমাদের এই বেসিক ক্লাস করা বাকি আছে, তোমরা অবশ্যই এই বেসিক ক্লাসটা করে নিবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের লাইভের যে আলোচনার বিষয়, জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। প্রথমে আমরা দেখছি আমাদের প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, কৃষির আবিষ্কার হয় কোন যুগে? কৃষির আবিষ্কার হয় কোন যুগে? আমরা সভ্যতার বিভিন্ন যুগ অতিক্রম করে আধুনিক যুগে এসে উপস্থিত হয়েছি। আমরা আধুনিক যুগে যে সমস্ত জিনিস, যে সমস্ত বিষয় দেখতে পাচ্ছি, তার সবই একসময় ছিল না। সবকিছু আমাদের ধাপে ধাপে যুগের পরে যুগ পরিবর্তনের সাথে সাথে আমরা পেয়েছি। তো আমাদের প্রশ্ন হচ্ছে, কৃষির আবিষ্কার এটা কোন যুগে হয়েছে? আমরা প্রস্তর যুগ দেখেছি, প্রস্তর যুগের অনেকগুলো ভাগ আছে, লৌহ যুগ দেখেছি। তো আমাদের কৃষির আবিষ্কারটা হয়েছে নব্য প্রস্তর যুগে। কৃষির আবিষ্কার হয়েছে কোন যুগে? নব্য প্রস্তর যুগে। তো তোমাদের এখানে একটি দেখার মতো বিষয়, তোমাদেরকে যেটা আমি দেখাবো, যে তোমাদের এই প্রশ্নটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, যে কৃষির আবিষ্কার হয় কোন যুগে, এই প্রশ্নটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা তোমরা বুঝতে পারবে। দেখো, এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, এই সবগুলো বোর্ডে 2016 সালে এই প্রশ্নটা এসেছিল। জ্ঞানমূলক অর্থাৎ সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে এই প্রশ্নটা এসেছিল এতগুলো বোর্ডে 2016 সালে। কৃষির আবিষ্কার হয় কোন যুগে? এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, সোমপুর বিহার কোথায় অবস্থিত? বাংলাদেশে একটি খুবই নামকরা জায়গা, যেটা তোমরা হয়তো অনেকে গিয়ে থাকবে সেখানে বেড়াতে। সোমপুর বিহার জিজ্ঞাসা করা হয়েছে, সোমপুর বিহারটা কোথায় অবস্থিত? দেখো, এই প্রশ্নটা এসেছিল দিনাজপুর বোর্ডে 2016 সালে। আমাদের উত্তর কি? সোমপুর বিহার নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত। সোমপুর বিহার নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত। কোথায় অবস্থিত? নওগাঁ জেলার পাহাড়পুরে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, হাইডেলবার্গ মানব কোন যুগের প্রতিনিধি? হাইডেলবার্গ মানব কোন যুগের প্রতিনিধি? উত্তর, হাইডেলবার্গ মানব নিম্ন প্রাচীন প্রস্তর যুগের প্রতিনিধি। প্রস্তর যুগের একটি ভাগ ছিল আমাদের নব্য প্রস্তর যুগ, আরেকটি ভাগ আছে আমাদের নিম্ন প্রাচীন প্রস্তর যুগ। হাইডেলবার্গ মানব এই নিম্ন প্রাচীন প্রস্তর যুগের প্রতিনিধি। এই প্রশ্নটাও দেখো 2015 সালে সকল বোর্ডে 2015 সালে সকল বোর্ডে এসেছিল। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, প্রত্নতত্ত্ব কি? প্রত্নতত্ত্ব কি? আমরা পড়ছি প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। এখন প্রশ্ন হচ্ছে, প্রত্নতত্ত্ব আসলে কি? প্রত্নতত্ত্ব হচ্ছে প্রাচীন বা বিলুপ্ত হয়ে গেছে এমন কোন জিনিস নিয়ে অধ্যয়ন করা। ঠিক আছে, প্রাচীন বা বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়নই হচ্ছে প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্বের যে অধ্যায় আমরা কি পড়েছি? বেসিক যারা ক্লাস করেছো তোমরা জানো যে এখানে আমরা সেই আদি মানব থেকে শুরু করে লৌহ যুগ, প্রস্তর যুগ, নবপলীয় যুগ, তারপরে বাংলাদেশে ধরো বিভিন্ন বিহার, ময়নামতি, সোমপুর বিহার, পাহাড়পুর বিহার, তারপরে মহাস্থানগড়, এই বিষয়গুলো পড়েছি। এই সবই কি আমাদের কি নিয়ে? প্রাচীন। এবং এখানে অনেক কিছু আছে যেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে এবং পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে। তাহলে আমরা প্রত্নতত্ত্বের অধ্যায় পড়ছি কি? প্রত্নতত্ত্বের অধ্যায়ে প্রাচীন বিলুপ্ত সংস্কৃতি নিয়ে পড়াশোনা করছি। তাহলে প্রত্নতত্ত্ব কি হলো? প্রত্নতত্ত্ব হলো প্রাচীন প্রাচীন বা বিলুপ্তির প্রায় যেই সংস্কৃতিগুলো আছে সেগুলো নিয়ে অধ্যয়ন করা। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? দেখো এই প্রশ্নটা,
দিনাজপুর বোর্ডে, রাজশাহী বোর্ডে, ময়মনসিংহ বোর্ডে, কুমিল্লা বোর্ডে 2017 সালে দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং কুমিল্লা এই বোর্ডগুলোতে 2017 সালে এই প্রশ্নটা সৃজনশীলের কোন নম্বরে এসেছিল? ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? হ্যাঁ, ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত এটা তোমাদের সবারই মোটামুটি জানা থাকার কথা। ওয়ারী বটেশ্বর বাংলাদেশের নরসিংদী জেলায় অবস্থিত। কোথায় অবস্থিত? বাংলাদেশের নরসিংদী জেলায় অবস্থিত। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? বাংলাদেশের নরসিংদী জেলায় অবস্থিত। এরপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন আছে, প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা যায়? প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা প্রস্তর যুগে এসে দেখেছি যে দুইটি ভাগ, প্রস্তর যুগের দুইটি ভাগ আমরা দেখেছি। একটি হচ্ছে পুরনো প্রস্তর যুগ আর একটা হচ্ছে নব্য প্রস্তর যুগ। ঠিক আছে, তাহলে প্রস্তর যুগে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি হচ্ছে পুরনো প্রস্তর যুগ আর একটি হচ্ছে নব্য প্রস্তর যুগ। এরপরে দেখো প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, মুক্তেরিয়া যুগের যন্ত্রপাতি কোথায় পাওয়া গেছে? আমাদের পরের প্রশ্ন হচ্ছে মুক্তেরিয়া যুগের যন্ত্রপাতি কোথায় পাওয়া গেছে? উত্তর আছে মুক্তেরিয়া যুগের যন্ত্রপাতি পাওয়া গেছে কোথায়? নিয়ানডারথাল মানুষের ফসিলের সাথে পাওয়া গেছে। কোথায়? নিয়ানডারথাল মানুষ একটি আমরা আদিবাসীদের বিভিন্ন ধরনের, একটু আগে আমরা দেখেছিলাম হাইডেলবার্গ মানুষ, এরকম একটি মানুষের একটি জাত হচ্ছে নিয়ানডারথাল। এই নিয়ানডারথাল যে জাতির যে মানুষ আছে তাদের যে ফসিল পাওয়া গেছে তাদের সাথে এই মুক্তেরিয়া যুগের যন্ত্রপাতিগুলো পাওয়া গিয়েছে। এরপর আমাদের 8 নম্বর প্রশ্ন দেখো, আগুনের আবিষ্কার হয় কোন যুগে? আগুন, হ্যাঁ, আগুনের আবিষ্কারের মাধ্যমে যে সভ্যতা, আমাদের যে প্রাচীন সভ্যতা ছিল, যে আদি সভ্যতা ছিল, আগুনের আবিষ্কারের মাধ্যমে কিন্তু এই সভ্যতা এক ধাপ অনেকটা বেশি এগিয়ে গিয়েছিল। কারণ আগুন আবিষ্কারের আগে মানুষের খাওয়া দাওয়া কেমন ছিল, যখন আগুন ছিল না তখন মানুষের খাবার কেমন ছিল? নিশ্চয়ই তাদেরকে খাবার কাঁচা ভক্ষণ করতে হতো। তো আগুন আবিষ্কারের মাধ্যমে কিন্তু মানুষ আরো এক ধাপ সভ্য হয়েছে। তো আগুনের আবিষ্কার কোন যুগে হয়েছিল? প্রশ্ন হচ্ছে আগুনের আবিষ্কার হয়েছিল কোন যুগে? তো আগুনের আবিষ্কার হয়েছিল উচ্চ প্রাচীন প্রস্তর যুগে। আমরা প্রাচীন প্রস্তর যুগের দুইটা ভাগ দেখেছি। যে প্রস্তর যুগে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে, পুরনো প্রস্তর যুগ আর একটা হচ্ছে নব্য প্রস্তর যুগ। এই পুরনো প্রস্তর যুগের আরো দুইটা ভাগ আছে, এর মধ্যে একটি হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ আর একটা হচ্ছে উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। ঠিক আছে, তো আগুনের আবিষ্কার হয়েছিল উচ্চ প্রাচীন প্রস্তর যুগে, পুরনো প্রস্তর যুগই কিন্তু প্রাচীন প্রস্তর যুগ। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন, প্রত্নতাত্ত্বিকদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিম্ন প্রাচীন প্রস্তর যুগের মানব প্রতিনিধি কারা? অর্থাৎ নিম্ন প্রাচীন প্রস্তর যুগে বসবাস করতো এমন একটা মানুষের যে প্রজাতি আছে সেটা তারা জিজ্ঞাসা করেছে, যে প্রাচীন প্রস্তর যুগের মানব প্রতিনিধি কারা, সেই সময় কারা বসবাস করত। এই যে আমরা দেখতে পেলাম একটু আগে নিয়ানডারথাল, এর আগে দেখতে পেয়েছিলাম হাইডেলবার্গ। তো এখানেও প্রশ্ন হচ্ছে যে নিম্ন প্রাচীন প্রস্তর যুগে যারা বসবাস করতো তারা কারা? তো উত্তর হচ্ছে এই জার্মানিতে প্রাপ্ত হেডেলবার্গ এবং ইন্দোনেশিয়ার জাভা মানব, চীনের পিকিং মানব, তিনটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। যে নিম্ন প্রাচীন প্রস্তর যুগে মানুষের প্রতিনিধি ছিল তিন ধরনের মানুষ। তাদের মধ্যে জার্মানিতে বসবাস করত হেডেলবার্গ মানব, ইন্দোনেশিয়ায় বসবাস করত জাভা মানব এবং চীনের পিকিং মানব। চীনে বসবাস করত কারা? পিকিং মানব। এই তিন শ্রেণীর বা তিন জাতির মানুষ নিম্ন প্রস্তর যুগে বসবাস করত। তো তোমার কিন্তু প্রশ্ন হতে পারে এটাও যে জাভা মানব কোন দেশে বসবাস করত? ঠিক আছে, জাভা মানব বসবাস করতো ইন্দোনেশিয়ায়। তোমাকে জিজ্ঞাসা করতে পারে পিকিং মানব কোন দেশে বসবাস করত? চীনে। হেডেলবার্গ মানব কোন দেশে বসবাস করত? জার্মানিতে।
এগুলোও কিন্তু তোমার প্রশ্ন হতে পারে। তার মানে তুমি এই প্রত্নতাত্ত্বিক তথ্যের ভিত্তিতে নিম্ন প্রাচীন প্রস্তর যুগের মানব প্রতিনিধি কারা, এই প্রশ্নের মধ্যে আরো 3টি প্রশ্ন এবং তার উত্তর কিন্তু পেয়ে যাচ্ছ। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন, যে প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান উদ্দেশ্য কি ছিল? প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান উদ্দেশ্য ছিল খাদ্য সংগ্রহ করা। কি ছিল? খাদ্য সংগ্রহ করা। প্রাচীন প্রস্তর যুগে যে সমস্ত মানুষ বসবাস করত তাদের জীবনের একমাত্র উদ্দেশ্যই ছিল কি করা? খাদ্য সংগ্রহ করা এবং খাবার খেয়ে বেঁচে থাকা। এরপরে দেখতে পাচ্ছ 12 নম্বর প্রশ্ন, যে নব্য প্রস্তর যুগের প্রধান আবিষ্কার কোনটি? নব্য প্রস্তর যুগের প্রধান আবিষ্কার, অর্থাৎ নব্য প্রস্তর যুগে আবিষ্কৃত হয়েছে এমন প্রধান আবিষ্কার কোনটি? এই প্রশ্নটি দেখো। নব্য প্রস্তর যুগের প্রধান আবিষ্কার হলো কি? পশুপালন, পশুপালন ও কৃষিকাজ। অর্থাৎ নব্য প্রস্তর যুগে এসে প্রস্তর যুগের যে তোমার পুরনো প্রস্তর যুগ ছিল, নিম্ন প্রাচীন প্রস্তর যুগ ছিল, উচ্চ প্রাচীন প্রস্তর প্রাচীন যুগ ছিল, এই যুগগুলোতেও কিন্তু মানুষ এই পশুপালন বা কৃষিকাজ করতো না। ঠিক আছে, নব্য প্রস্তর যুগে এসে মানুষ প্রথম পশুপালন শুরু করে। গৃহপালিত পশু আমরা যেটা বলি, এই গৃহে পশুপালন বা গৃহপালিত পশুর প্রচলন শুরু হয় কখন? নব্য প্রস্তর যুগে। এবং কৃষিকাজ, হ্যাঁ, জমি চাষ করে কোনো কিছু উৎপাদন করে খাবার উৎপাদন করা, কোনো কিছু জমিতে চাষ করে খাবার উৎপাদন করার যে পদ্ধতি, সেটাও কিন্তু নব্য প্রস্তর যুগে প্রথম। এর আগে কিন্তু মানুষের কৃষিকাজের কোনো ব্যাপার ছিল না। বনে জঙ্গলে যেখানে খাবার জিনিস, ফল ফলাদি, সেটাই কিন্তু খেয়ে ফেলতো। এরপর দেখে 13 নম্বর প্রশ্ন, চাকার আবিষ্কার হয় কোন যুগে? এবং এই প্রশ্নটার ক্ষেত্রে দেখবে বরিশাল বোর্ড এবং দিনাজপুর বোর্ডে 2017 সালে এই প্রশ্নটা এসেছিল। হ্যাঁ, চাকার আবিষ্কার হয় কোন সালে? চাকার আবিষ্কার হয় নব্য প্রস্তর যুগে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নব্য প্রস্তর যুগ তুলনামূলক অনেক বেশি আধুনিক অন্যগুলোর তুলনায়, তাই না? কারণ এই সময় আমরা পশুপালন দেখতে পাচ্ছি, এই সময় আমরা কৃষিকাজ দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি এই সময় চাকার আবিষ্কার হয়। চাকার আবিষ্কার হওয়া মানে হচ্ছে যানবাহনের প্রচলন হওয়া, তাই না? হ্যাঁ, তাহলে তখন সেই সময় এই যে পশুপালন যারা করতো, তারা সেই পশু দিয়ে তাহলে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ইত্যাদি প্রচলন সেই সময় শুরু হয়েছে নিশ্চয়ই। তাহলে দেখো প্রত্নতাত্ত্বিকদের 14 নম্বর প্রশ্ন, প্রত্নতাত্ত্বিকদের মতে পশুপালনের সূত্রপাত ঘটে কোথায়? এই যে পশুপালনের সূত্রপাত হলো কোন সময়? নব্য প্রস্তর যুগে। আমরা দেখলাম যে পশুপালন শুরু হয়েছিল নব্য প্রস্তর যুগে, কিন্তু এই পশুপালন শুরু হয়েছিল নব্য প্রস্তর যুগে, এটা সময় কিন্তু কোন জায়গায়, কোন স্থানে এটা শুরু হয়েছিল? মেসোপটেমিয়া, মিশর, পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের পাঞ্জাব অঞ্চল, এসব অঞ্চলে সর্বপ্রথম পশুপালনের সূত্রপাত হয়। কোথায় কোথায়? মেসোপটেমিয়া, মিশর এবং পাকিস্তানের পাঞ্জাবে। এরপরে প্রশ্ন 15 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, নব্য প্রস্তর যুগে উৎপাদনের মূল উপকরণ ছিল কোনটি? নব্য প্রস্তর যুগে মানুষ কি শিখেছিল? কৃষিকাজ শিখেছিল। তাহলে নব্য প্রস্তর যুগে উৎপাদনের মূল উপকরণ ছিল কি? জমি। কি ছিল? জমি। এরপরে 16 নম্বর প্রশ্ন, নবপলীয় বিপ্লব কি? এই প্রশ্নটা দেখো, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ডে 2018 সালে এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, তাহলে নব্য প্রস্তর যুগে সংগঠিত নব্য প্রস্তর যুগে উৎপাদন, নবপলীয় বিপ্লব কি? 16 নম্বর প্রশ্ন, নবপলীয় বিপ্লব কি? চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড এবং যশোর বোর্ডে এই প্রশ্নটা আমরা 2018 সালে লিখেছি। হ্যাঁ, তাহলে নবপলীয় বিপ্লব কি? নব্য প্রস্তর যুগে সংগঠিত সমাজ ও সভ্যতার বৈপ্লবিক অগ্রগতি। আমরা দেখতে পাচ্ছি যে নব্য প্রস্তর যুগে অনেক অগ্রগতি হয়েছে। কি ধরনের অগ্রগতি? যেমন ধরো পশুপালন শুরু হয়েছে, কৃষি কাজ শুরু হয়েছে, তারপরে এই সময় তোমার চাকার আবিষ্কার হয়েছে। এই যে সভ্যতার একটা পরিবর্তন, বৈপ্লবিক যে অগ্রগতি, এই অগ্রগতিকে বলা হয়েছে নবপলীয় বিপ্লব। নব্য প্রস্তর যুগের বৈপ্লবিক পরিবর্তনই মূলত নবপলীয় বিপ্লব। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন, লৌহ যুগের প্রচলন কখন শুরু হয়? অর্থাৎ কোন সময় থেকে লৌহ যুগের প্রচলন শুরু হয়? খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে। খ্রিস্টপূর্ব কত অব্দ থেকে? 1500 অব্দ থেকে
লৌহ যুগের প্রচলন শুরু হয়। এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন, কোথায় প্রথম মুদ্রার প্রচলন হয়? মুদ্রার প্রচলন শুরু হয় কখন? অর্থাৎ লেনদেনের জন্য আমরা যে লেনদেন করি বা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা বাজারে গিয়ে যে কোনো কিছু কিনি, আমি একজনকে একটি 10 টাকার নোট দিলাম, তিনি আমাকে একটা চিপস দিলেন। এই যে মুদ্রার এই যে প্রচলন, বা তখন হয়তো তোমরা দেখে থাকবে যারা আমাদের বিভিন্ন পুরাতন মুদ্রা অনেকেই দেখে থাকবে, তোমার জাদুঘরে কিন্তু এটার বড় একটা সংগ্রহশালা আছে। হ্যাঁ, যে পুরাতন এই যে মুদ্রা আমরা দেখি, এই মুদ্রার প্রচলন শুরু হয়েছিল মানে কখন এবং কোথায়? এটা শুরু হয়েছিল এশিয়া মাইনরের লিডিয়ায়। প্রথম মুদ্রার প্রচলন শুরু হয়েছিল কোথায়? এশিয়া মাইনরের লিডিয়ায়। আচ্ছা, এরপরে আমরা একটা অনুধাবনমূলক প্রশ্ন উত্তর দেখব। লৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয় কেন? লোহাকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয়, কিন্তু কেন? লোহাকে কেন আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয়? এই প্রশ্নটা দেখো 2018 সালে চট্টগ্রাম বোর্ডে এবং দিনাজপুর বোর্ডে 2016 সালে এবং 2015 সালে সকল বোর্ডে এই প্রশ্নটা এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের আসতে পারে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, লৌহকে কেন আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয়? ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয় কেন। আমরা দেখলাম যে নব্যপ্রস্তর যুগে কৃষিকাজের যে প্রচলন সেটা শুরু হয়েছিল। এই কাজের প্রচলন যেভাবে তোমার সভ্যতাকে একভাবে এগিয়ে নিয়ে গিয়েছিল, সেরকম ভাবেই লোহার যে ব্যবহার, মানুষের জীবনে লোহার যে ব্যবহার, সেটা মানুষের জীবনকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল। কারণ লোহার আবিষ্কারের ফলে বিভিন্ন যন্ত্র পাতি, যেগুলো শক্তিশালী যন্ত্রপাতি চালিত বিভিন্ন, যেমন ধরো গাড়ি ইত্যাদি, এগুলো কিন্তু চলাচল শুরু হয় কিভাবে? লোহার আবিষ্কারের মাধ্যমে। এবং শিল্প বিপ্লব যে হয়েছিল আমাদের, এই শিল্প বিপ্লবকে কিন্তু ত্বরান্বিত করেছিল এই লোহার ব্যবহার। ঠিক আছে, লোহার আবিষ্কার হওয়ার কারণে একটা যুগান্তকারী পরিবর্তন এক সভ্যতার মধ্যে, আমাদের আধুনিক সভ্যতার দিকে এই আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম। যার কারণে বলা হয়ে থাকে যে লোহা আবিষ্কারের ফলে আধুনিক সভ্যতা গড়ে উঠেছিল। আর যেহেতু লোহা আবিষ্কারের ফলেই আধুনিক সভ্যতা গড়ে উঠেছিল মনে করা হয়, তাই লোহাকে আধুনিক সভ্যতার একটা ভিত্তি হিসেবে ধরা হয়। এরপরে দেখতে পাচ্ছ আমাদের এমসিকিউ প্রশ্ন আছে কিছু তোমাদের জন্য। মূলত তোমরা যারা এইবার পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য আমাদের মানবিকিয়ানের পেজে, ইউটিউব চ্যানেলে এবং আমাদের যে ওয়েবসাইটে আছে সেখানে আমাদের বেসিক ক্লাসগুলো আপলোড দেওয়া আছে। এবং এছাড়াও প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের গুরুত্বপূর্ণ যেসব এমসিকিউ আছে, এগুলোর কিন্তু সলভ ক্লাস আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমাদের ওয়েবসাইটে তোমরা আমাদের পিডিএফ নোট, স্লাইড এগুলোও কিন্তু পেয়ে যাবে, যেগুলো তোমাদের পরীক্ষার সময়, পরীক্ষার আগে খুবই কাজে আসবে। তো চলো আমরা এখানে কিছু এমসিকিউ আজকে সলভ করি। আমাদের 1 নাম্বার আছে, পাহাড়পুরে আবিষ্কৃত বেশিরভাগ মুদ্রা। আমরা একটু আগে পাহাড়পুরের বিষয়ে পড়েছিলাম যে পাহাড়পুর কোথায় অবস্থিত।
পাহাড়পুর হচ্ছে বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত এবং পাহাড়পুরের একটা উল্লেখযোগ্য বিহার হচ্ছে সোমপুর বিহার। তো প্রশ্ন হচ্ছে যে পাহাড় উপরে আবিষ্কৃত বেশিরভাগ মুদ্রা এই পাহাড়পুর বিহার যখন প্রত্নতাত্ত্বিকবিদরা আবিষ্কার করেন সে সময় সেখানে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন তারা পেয়েছেন, এর মধ্যে অনেক মুদ্রা তারা পেয়েছেন। তো প্রশ্ন হচ্ছে এই মুদ্রাগুলা কোন শতাব্দীর? তো আমরা জানি যে পাহাড়পুরে আবিষ্কৃত বেশিরভাগ মুদ্রাই হচ্ছে ষোড়শ শতাব্দীর। কোন শতাব্দীর? ষোড়শ শতাব্দীর। এরপরে 2 নম্বরে আছে নব্যপ্রস্তর যুগ বা নবপলীয় যুগের সূচনা হয় কত খ্রিস্টপূর্বে? নব্যপ্রস্তর যুগ বা নবপলীয় যুগের সূচনা হয় কত খ্রিস্টপূর্বে? আমরা জানি যে নব্যপ্রস্তর যুগ হচ্ছে প্রস্তর যুগের মধ্যে মোটামুটি আধুনিক একটা যুগ, কারণ এই সময় কৃষি, তারপরে পশুপালন, তারপর হচ্ছে তোমার চাকা আবিষ্কারের মতো গুরুত্বপূর্ণ ঘটনা কখন হয়েছে? এই নব্যপ্রস্তর যুগে বা নবপলীয় যুগে, যেটাকে আমরা নবপলীয় বিপ্লব বলে থাকি। তো নবপলীয় যুগের যে সূচনা হয়েছিল কত সালে? নবপলীয় যুগ শুরু হয়েছিল কত খ্রিস্টপূর্বে? আমরা জানি যে নবপলীয় যুগটা শুরু হয়েছিল 7000 অব্দে, অর্থাৎ মোটামুটি খ্রিস্টপূর্ব 7000 অব্দের পুরে মোটামুটি আমরা নবপ্রস্তর যুগে নবপলীয় যুগের সূচনা যেহেতু 7000 অব্দে হয়েছিল, তাহলে আমরা 7000 অব্দের পর গিয়ে এই কৃষি, পশুপালন এবং চাকা আবিষ্কার এই জিনিসগুলো আমরা পেলাম কখন? 7000 অব্দের পর। এরপরে দেখো নিচের কোনটি ময়নামতির প্রত্ন নিদর্শন? ময়নামতি কোথায় অবস্থিত তোমরা জানো? ময়নামতি হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি জেলা, কুমিল্লায় তোমার ময়নামতি অবস্থিত। এবং কুমিল্লা ময়নামতিতে তোমরা হয়তো অনেকেই গিয়ে থাকবে। কুমিল্লা ময়নামতির পাশেই আছে, প্রায় খুব কাছেই সেখানে কুমিল্লা ইউনিভার্সিটি। তো নিচের কোনটি ময়নামতির প্রত্ন নিদর্শন প্রশ্ন হয়েছে? সত্যপীরের ভিটা, গোবিন্দ ভিটা, এগুলো কোথায়? এগুলো হচ্ছে তোমার মস্তানগড়ে। তাহলে ময়নামতিতে হচ্ছে তোমার কটিলামুয়া। ময়নামতিতে হচ্ছে কটিলামুয়া। তোমরা হয়তো এই নামটা একটু কম শুনে থাকবে। কটিলামুয়া হচ্ছে একটি বৌদ্ধ বিহার, যেখানে প্রাচীন অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে। এরপরে 4 নাম্বার হচ্ছে সিন্ধু সভ্যতার সড়কবাতি রাস্তাঘাটের বৈশিষ্ট্য প্রমাণ করে এখানে ছিল। আমরা জানি যে সিন্ধু সভ্যতায় রাস্তায় সড়কবাতি, তারপরে রাস্তাঘাট অনেক প্রশস্ত ছিল, তারপরে পয় নিষ্কাশনের ভালো ব্যবস্থা ছিল, ড্রেনের ব্যবস্থা ছিল, এগুলো খুব ভালো ছিল সিন্ধু সভ্যতায়। তো সিন্ধু সভ্যতার এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো কি প্রমাণ করে? এগুলো প্রমাণ করে যে এখানে ছিল পর্যাপ্ত নাগরিক সুবিধা। কি ছিল এখানে? পর্যাপ্ত নাগরিক সুবিধা ছিল। ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশে প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে? বাংলাদেশে প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে? বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে হচ্ছে নরসিংদীতে, ওয়ারী বটেশ্বরে। নরসিংদীর ওয়ারী বটেশ্বরে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। আজকে আমাদের সমাজবিজ্ঞান 2য় পত্রের 3য় অধ্যায় প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা, এই অধ্যায়ের
লাইভ ক্লাস, অর্থাৎ যেখানে আমরা যেটাকে আমরা বলছি প্র্যাকটিস ক্লাস বা প্র্যাকটিস লাইভ ক্লাস, এই ক্লাসটা আজকে আমাদের শেষ হলো। আবারও সামনে মঙ্গলবারে তোমাদের সাথে নতুন আরো একটি ক্লাস নিয়ে উপস্থিত হব, এবং প্রতি মঙ্গলবারে তোমরা সমাজবিজ্ঞানের লাইভ ক্লাস পেয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আগামী মঙ্গলবার পর্যন্ত ভালো থাকবে এবং আশা করি আবার তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।